সুপ্রিয় 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমি আল্লাহর মধ্যে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজে অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়নের পাঠ 31 নিয়ে আলোচনা করব। এখানে আছে অ্যাসিড অ্যামাইড ও ডাইজোনিয়াম লবণ। অ্যাসিড অ্যামাইড বলতে আমরা কি বুঝি? আসলে জৈব অ্যাসিড অর্থাৎ কার্বক্সিল মূলকযুক্ত অ্যাসিড থেকে হাইড্রোক্সি মূলক অ্যামিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে সেটাকে সাধারণত আমরা অ্যাসিড অ্যামাইড বলে থাকি। যেমন কার্বক্সিলিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি? কার্বক্সিলিক অ্যাসিড বলতে আমরা বুঝি এই ধরনের একটা কম্পাউন্ড, যে কম্পাউন্ডের মধ্যে একটা হাইড্রোক্সিল মূলক স্পেশালভাবে আছে, এবং এই হাইড্রোক্সিল মূলক যখন মনে করো আলাদা হয়ে যাবে, সেখানে যদি একটা অ্যামিন মূলক যদি যুক্ত হয়, এটা হাইড্রোক্সি মূলক চলে যাবে এবং একটা অ্যামিন মূলক সেখানে যুক্ত হবে। যুক্ত হয়ে যে কম্পাউন্ডটার সৃষ্টি হবে সেটাকে সাধারণত আমরা অ্যাসিড অ্যামাইড বলে থাকি। এটা হচ্ছে একটা অ্যাসিড অ্যামাইড। অ্যাসিড অ্যামাইডের মধ্যে সাধারণত যে অ্যামিন মূলকের মধ্যে আমরা জানি একটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এই অ্যামিন মূলকের মধ্যে একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সাধারণত কার্বনাইল মূলকের দিকে ইলেকট্রন প্রদান করে। ইলেকট্রন প্রদান করার কারণে সেখানে অক্সিজেনের উপর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। তখন একটা রেজোনেন্স সংঘটিত হয়। এই ধরনের একটা রেজোনেন্স সংঘটিত হয়, যে রেজোনেন্সটা হচ্ছে যে এই ক্যাটাগরি, অর্থাৎ এখান থেকে একটা বন্ড দুইটা ইলেকট্রন এখানে সাপ্লাই দেবে। এই দুইটা ইলেকট্রন আসার কারণে ওটা নেগেটিভ চার্জ যুক্ত হবে, এবং এখানে মনে করো দুইটা বন্ড সৃষ্টি হয়ে NH2 হবে, তখন এটা পজিটিভ চার্জ হবে। কিন্তু এই রেজোনেন্সটা মূলত এইভাবে না থেকে, এই রেজোনেন্সটা এইভাবে থাকে যে এইভাবে বন্ড সৃষ্টি হয়। এখানে মনে করো এই ইলেকট্রনটা, এই যে এই দুইটা ইলেকট্রন মিলে একটা বন্ড এখানে সৃষ্টি হলো। এই বন্ড দুইটা ইলেকট্রন উপরের দিকে সাপ্লাই করলো। এখন এই দুইটা ইলেকট্রন, এই পজিটিভ নেগেটিভ চার্জগুলো ঠিকই থাকবে, কিন্তু এই বন্ড এবং এই বন্ড, এই যে বন্ডের পরিবর্তন ঘটেছে, এটা দেখা যায় যে আসলে এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে না থেকে অক্সিজেন, কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে সঞ্চারশীল অবস্থায় থাকে। তখন এটা আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত, এটা আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়। এই ধরনের রেজোনেন্স সৃষ্টি হওয়ার কারণে আসলে নাইট্রোজেন পরমাণুতে উপস্থিত যে নিঃসঙ্গ ইলেকট্রন বা মুক্তজীবী ইলেকট্রনগুলো প্রোটনের প্রতি কোনো আকর্ষণ দেখায় না। সেই জন্য আসলে এটা ধরতে গেলে কার্বনিতা অনুপস্থিত, এটা আমরা বলতে পারি। অর্থাৎ অ্যাসিড অ্যামাইডটা এক ধরনের অ্যাসিড যৌগ, এটি হিসেবে আমরা বিবেচনা করতে পারি। সাধারণত অ্যাসিড অ্যামাইডটা আমরা কিভাবে প্রস্তুত করব? এখন আমি যাব অ্যাসিড অ্যামাইডের প্রস্তুতি। অ্যাসিড অ্যামাইডের প্রস্তুতি হচ্ছে যে আসলে এই যে অ্যাসিড অ্যামাইড, বিশেষ করে জৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিডের জাতক থেকে আমরা অ্যাসিড অ্যামাইডটা প্রস্তুত করতে পারি। আসলে অ্যাসিড অ্যামাইডও কিন্তু একটা জৈব অ্যাসিডের জাতক। যে কার্বক্সিলিক অ্যাসিড যেমন RC≡OH, এটার মধ্যে যদি অ্যামোনিয়া মিশ্রিত করা হয়, তখন সেখানে প্রারম্ভিক অবস্থায় সেখানে অ্যামোনিয়াম কার্বক্সিলেট উৎপন্ন হয়। অ্যামোনিয়াম কার্বক্সিলেট উৎপন্ন হবে। এই অ্যামোনিয়াম কার্বক্সিলেটকে যখন উত্তপ্ত করা হয়, তখন সেখান থেকে এক মলিকুল পানি বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে এই অ্যাসিড অ্যামাইড যৌগটি উৎপন্ন হবে। সাধারণত আমরা এই যে জৈব অ্যাসিড থেকে অ্যাসিড অ্যামাইডটা প্রস্তুত করতে পারি। একইভাবে আমরা অ্যাসিডের জাতক বলতে আমরা বুঝি যে কার্বক্সিলিক অ্যাসিডের ওএস মূলকটি যদি ক্লোরিন পরমাণু দ্বারা বা অ্যাসিটেট আয়ন দ্বারা বা অ্যালকোক্সি মূলক দ্বারা বা এই যে অ্যামিন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে সকল যৌগ উৎপন্ন করে, তাদেরকে আমরা জৈব অ্যাসিডের জাতক বলে থাকি। এই জৈব অ্যাসিডের জাতকের মধ্যে এটা একটা জৈব অ্যাসিডের জাতক, চারটার মধ্যে এটা একটা। তবে বাকি তিনটা থেকে আমরা এই অ্যাসিড অ্যামাইডটা প্রস্তুত করতে পারি, এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে অবশ্যই প্রস্তুত করা যাবে, এটা দেখালাম। এবং অ্যাসিডের অ্যামাইড, অর্থাৎ অ্যাসিড অ্যামাইডটা যে প্রস্তুত করা যাবে জৈব অ্যাসিডের জাতক, বাকি তিনটা জাতক হচ্ছে, একটা জাতক হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, একটা জাতক হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড, এবং আরেকটা কম্পাউন্ড হচ্ছে এস্টার কম্পাউন্ড। যে এস্টার কম্পাউন্ডটা অবশ্যই আমরা আর দিয়ে লিখবো, এগুলো অ্যালকাইল মূলক দ্বারা লিখবো। এটা হচ্ছে এস্টার কম্পাউন্ড। এই সমস্ত কম্পাউন্ড থেকে সাধারণত আমরা কি করতে পারি? অ্যামোনিয়া মিশ্রণের মাধ্যমে অ্যাসিড অ্যামাইড প্রস্তুত করতে পারি। এখানে যখন অ্যামোনিয়া মিশ্রিত করা হবে,
তখন সেখান থেকে আমরা যদি উত্তপ্ত করি তাহলে সেখান থেকে আমরা এসিটামাইড পাবো, এই ধরনের একটা কম্পাউন্ড পাবো এসিটামাইড, এবং এখান থেকে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন আলাদা হয়ে সেখানে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। ঠিক একইভাবে এটার মধ্যে যদি আমরা অ্যামোনিয়া মিশ্রিত করি এবং তাপ দিই তাহলে সেখানেও এই মূলকটা, অর্থাৎ এখানে এটা চলে যাবে, এখানে মিন মূলকটা আসবে। তাহলে আর সি ডবল বন্ড 2 দিয়ে NH2 দেব, প্লাস সেখানে আর সি ডবল বন্ড 2 ও এস হবে, অর্থাৎ জৈব অ্যাসিড হবে। ঠিক একইভাবে আমরা যদি এস্টারের মধ্যে যদি অ্যামোনিয়া যদি মিশ্রিত করি সেখানে তাপ দিলে সেখানে মনে করে এসিটামাইড পাবো, এভাবে এসিটামাইড হচ্ছে, প্লাস সেখানে মনে করো অ্যালকোহল হবে আর ওএস হবে। এভাবে সাধারণত আমরা অ্যাসিড অ্যামাইড প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো সব অ্যাসিড অ্যামাইডের উপর আমি লেকচার দিলাম। এই অ্যাসিড অ্যামাইড কীভাবে কাকে বলে সে সম্পর্কে একটা ধারণা দিলাম। অ্যাসিড অ্যামাইডের মধ্যে যে খাদ্যমিতা নেই সে সম্পর্কে একটা ধারণা দিলাম। অ্যাসিড অ্যামাইড যে কীভাবে প্রস্তুত করা হয় জৈব কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এবং জৈব অ্যাসিডের জাতক থেকে কীভাবে প্রস্তুত করা হয় সে সম্পর্কে ধারণা দিলাম। এবং আরেকটা অ্যাসিড অ্যামাইডের শনাক্তকরণ আমি দেখাবো। অ্যাসিড অ্যামাইডের শনাক্তকরণটা মূলত আমরা যখন অ্যাসিড অ্যামাইড কম্পাউন্ডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দেব তখন সেখানে কি উৎপন্ন হবে, সোডিয়াম অ্যালকোক্সাইড উৎপন্ন হবে, সোডিয়াম অ্যালকোক্সাইড প্লাস সেখানে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এবং এই উৎপন্ন এখান থেকে যে অ্যামোনিয়া গ্যাস বের হবে, যে আমি অ্যাসিড অ্যামাইডের যোগের একটা টেস্ট টিউবে নিয়ে সেখানে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো তখন এখান থেকে একটা গ্যাস নির্গত হবে। যখন HCl সিক্ত একটা কাজদণ্ড মনে করে এই টেস্ট টিউবের মুখে দেওয়া হবে তখন সেখান থেকে সাদা ধোঁয়া নির্গত হবে, যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া নির্গত হবে। এই ধোঁয়াটা যদি নির্গত হয় তখন আমরা মনে করব সেখানে অ্যাসিড অ্যামাইড কম্পাউন্ড আছে। এটা আমি অ্যাসিড অ্যামাইড কম্পাউন্ডের একটা শনাক্তকরণ দেখালাম, এগুলো অ্যাসিড অ্যামাইড কম্পাউন্ডের প্রস্তুতি দেখালাম। এটি অ্যাসিড অ্যামাইড যে একটা আসলে ধরতে গেলে অ্যাসিড কম্পাউন্ড, অর্থাৎ ক্ষারকীয় কম্পাউন্ড সেখানে প্রায় অনুপস্থিত বললে চলে, সেটা প্রমাণ করলাম। অ্যাসিড অ্যামাইডের সংজ্ঞা দিলাম। এই শিক্ষার্থী অ্যাসিড অ্যামাইড সম্পর্কে সাধারণত আমরা এই ধরনের ব্যাখ্যা দিতে পারি। এখন অ্যাসিড অ্যামাইড থেকে আমরা সাধারণত এখন ডাইজোনিয়াম লবণ সম্পর্কে বলবো, যে ডাইজোনিয়াম লবণ আমরা কাকে বলবো। বিশেষ করে ডাইজোনিয়াম লবণটা হচ্ছে একটা অ্যানিলিন কম্পাউন্ড থেকে উৎপন্ন করা হয়। অ্যানিলিন কম্পাউন্ডটা অবশ্যই আমরা মনে করে আগেই দেখালাম যে অ্যানিলিন কম্পাউন্ডটা আমরা কীভাবে উৎপন্ন করি, বিশেষ করে অ্যাসিড অ্যামাইড থেকে উৎপন্ন করি। অ্যাসিড অ্যামাইডের অর্থাৎ হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনের মাধ্যমে আমরা সাধারণত অ্যামিন যৌগ উৎপন্ন করে থাকি। যে এটা মনে করো অ্যাসিড অ্যামাইড, এই অ্যাসিড অ্যামাইডের মধ্যে যদি হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন কী দিয়ে করা হয়, অর্থাৎ হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, এটা সাধারণত করা হয় ব্রোমিন দিয়ে এবং ক্ষার অ্যালকালি মিশ্রিত করে। সেটা যখন মিশ্রিত করে যখন তাপ দেওয়া হয় তখন সেখানে অ্যামিন উৎপন্ন হয়, এবং এই অ্যামিনের মধ্যে দেখা যায় যে সোডিয়াম ব্রোমাইড হয় প্লাস সোডিয়াম কার্বনেট হবে এবং সেখানে পানি হবে, অর্থাৎ এই বিক্রিয়াটা সংঘটিত হয়। এই বিক্রিয়া সংঘটনের মাধ্যমে অর্থাৎ অ্যাসিড অ্যামাইড কম্পাউন্ড থেকে আমরা অ্যামিন বস্তুকে যে উৎপন্ন করি সেই অ্যামিন বস্তুটা হচ্ছে এক ধরনের হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এটা থেকে উৎপন্ন করার পদ্ধতিটা হচ্ছে একটা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এবং অ্যাসিড অ্যামাইডটা হচ্ছে একটা প্রাইমারি অ্যামিন। ঠিক একই রকমভাবে আমরা অ্যারোমেটিক অ্যামিনও প্রস্তুত করতে পারি, যে বেনজামাইড থেকে। এই কম্পাউন্ডের নাম হচ্ছে বেনজামাইড, এটা একটা অ্যাসিড অ্যামাইড কম্পাউন্ড। এটার মধ্যে যদি ব্রোমিন দেওয়া হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত করা হয়, ঠিক একই রকমভাবে আমরা সেখান থেকে অ্যানিলিন পাবো, প্লাস সোডিয়াম ব্রোমাইড পাবো, প্লাস সোডিয়াম কার্বনেট পাবো, প্লাস ওয়াটার পাবো। এভাবে সাধারণত আমরা এই কম্পাউন্ডগুলো প্রস্তুত করতে পারি। এই যে প্রাইমারি অ্যামিন প্রস্তুত করলাম অ্যাসিড অ্যামাইড কম্পাউন্ড থেকে, যে ব্রোমিন এবং অ্যালকালি মিশ্রণের মাধ্যমে প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করা হয়, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করা হয় তখন সেখানে প্রাইমারি উৎপন্ন হয়। এই রিঅ্যাকশনটাকে সাধারণত আমরা বলি হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এখন এই যে অ্যানিলিন এবং প্রাইমারি অ্যামিন, এই যে মিথাইল অ্যামিন বা ফিনাইল অ্যামিন, এই অ্যামিনগুলো সাধারণত ধরতে গেলে আমরা কীভাবে প্রস্তুত, এখান থেকে আমরা ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে পারি, কিন্তু অ্যালকাইল ডাইজোনিয়াম লবণ প্রস্তুত করা যায় না। কেন যাবে না? কারণ বেঞ্জিন চক্রের মধ্যে যে রেজোনেন্স ঘটায় সেই রেজোনেন্সের মাধ্যমে সাধারণত বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড কম্পাউন্ডটা সুস্থিতি লাভ করে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমি যে বললাম যে অ্যানিলিন থেকে অর্থাৎ প্রাইমারি অ্যামিনের মধ্যে যখন সোডিয়াম নাইট্রাইট কম্পাউন্ড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কম্পাউন্ড যখন দিয়ে যখন 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা
অর্থাৎ বরফ মিশ্রিত পানির মধ্যে এই দুইটা রিয়েকশন করে সেখান থেকে আমরা নাইট্রাস অ্যাসিড পাবো। এই নাইট্রাস অ্যাসিডের মধ্যে সাধারণত HNO এই ধরনের কম্পাউন্ড থাকে। তখন এখানে সাধারণত এই রিয়েকশনের মাধ্যমে সাধারণত এই কম্পাউন্ডটা কিন্তু সেখানে পরিণত না হয়ে, বিশেষ করে আমরা জানি যে এটা সোডিয়াম নাইট্রাইট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই মিশ্রণের মাধ্যমে সেখানে সাধারণত 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেখানে বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট উৎপন্ন হয়, N2Cl প্লাস সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে প্লাস পানি উৎপন্ন হবে। এই বিক্রিয়াকে সাধারণত আমরা ডাইজোকরণ বিক্রিয়া বলে থাকি। ডাইজোকরণ বিক্রিয়া কি? অর্থাৎ অ্যারোমেটিক এমিন থেকে অ্যারোমেটিক ডাইজোনিয়াম লবণ প্রস্তুত করার প্রক্রিয়াকে সাধারণত আমরা ডাইজোকরণ বিক্রিয়া বলে থাকি। এই বিক্রিয়াটা কিন্তু 3টা ধাপে মেকানিজম সংঘটিত হয়। 3টা ধাপে সাধারণত আমরা দেখি। প্রথম স্টেপে আমরা দেখব যে এখানে সোডিয়াম নাইট্রাইট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েকশন করে সেখানে সোডিয়াম ক্লোরাইড প্লাস নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হবে। আবার এখানে যে সোডিয়াম ক্লোরাইড সেকেন্ড স্টেপে তুমি দেখবে যে দ্বিতীয় ধাপে সেখানে এই যে মনে করে এনিলিন কম্পাউন্ডটা দেখা যাবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে রিয়েকশন করে সেখানে উৎপন্ন করবে অ্যানিলিনিয়াম ক্লোরাইড যৌগ এই ধরনের একটা কম্পাউন্ড গঠন করবে, অ্যানিলিনিয়াম ক্লোরাইড কম্পাউন্ড। এখন এই অ্যানিলিনিয়াম ক্লোরাইড তৃতীয় ধাপে মনে করো দেখা যাবে যে এই অ্যানিলিনিয়াম ক্লোরাইড মনে করো কম্পাউন্ডটি সাধারণত নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়েকশন করে, এই নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়েকশন করবে HNO2। এই নাইট্রাস অ্যাসিড এখানে উৎপন্ন হয়েছে, নাইট্রাস অ্যাসিডের সাথে রিয়েকশন করে সেখানে বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট উৎপন্ন করবে, N2Cl। অর্থাৎ এখানে নাইট্রোজেন এবং ক্লোরিন উৎপন্ন হবে আর দ্বিমলিকুল পানি সেখান থেকে আলাদা হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে এই যে একটা রিয়েকশন দেখালাম ডাইজোকরণ রিয়েকশন, তার একটা মেকানিজম। যে প্রথম ধাপে আমরা দেখতে পাচ্ছি নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হচ্ছে এবং দ্বিতীয় ধাপে দেখা যাচ্ছে এই মনে করো বিক্রিয়া অংশগ্রহণকারী হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে একটা লবণ উৎপন্ন করে যেটার নাম হচ্ছে অ্যানিলিনিয়াম ক্লোরাইড। অর্থাৎ অ্যানিলিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় থাকবে। এরপরে এই লবণকে আবার নাইট্রাস অ্যাসিড দ্বারা যখন আমি জাহিত করবো সেখানে বেঞ্জিন ডাইজোনিয়াম সল্ট পাওয়া যাবে। যে শিক্ষার্থী এইভাবে সাধারণত আমরা বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড প্রস্তুত করতে পারি। এই বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা আসলে বেশ সুস্থিত, সেই জন্য সাধারণত আমরা অ্যানিলিনকে যখন বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডটা সাধারণত অ্যানিলিন থেকে আমরা প্রস্তুত করতে পারি। এটা সুস্থিত আমরা কিভাবে দেখাতে পারি? এটা এই ধরনের একটা রেজোনেন্স ঘটায়, যেমন বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডের বিশেষ করে এই যে ডাইজোনিয়াম আয়ন, অর্থাৎ এই ধরনের একটা কম্পাউন্ড, এই ধরনের একটা আয়ন সৃষ্টি হয় যেটা পজিটিভ চার্জটা এখানে থাকে, এর মধ্যে নিঃসঙ্গে ইলেকট্রন যুগল থাকে। মনে করো এবার বন্ডগুলো আছে, যখন এই বন্ডটা মনে করো এই বন্ডটা যখন এখানে আসবে, ইলেকট্রনটা যখন এখানে দেবে তখন কিন্তু একটা আমি রেজোনেন্স পাবো। সেই রেজোনেন্সটা কীরকম হবে দেখো, এই ধরনের প্রিয় শিক্ষার্থী এই ধরনের একটা আমি রেজোনেন্স পাবো। এই বন্ড আর এই বন্ড আছে কিন্তু এখানে পজিটিভ চার্জ আসবে এবং দেখা যাবে যেখানে ডবল বন্ড আসবে তখন N, এখানে ডবল বন্ড হবে, এখানে আর 5টা বন্ড থাকতে পারে তখন এখানে ইলেকট্রন ঘনত্ব বাড়াবে। তখন ইলেকট্রন ঘনত্ব যখন বাড়াবে নেগেটিভ চার্জটা এখানে আসবে, পজিটিভ চার্জ এখানে আসবে। দ্বিতীয় রেজোনেন্স এবার পাবো। এভাবে কিন্তু আসলে এই বন্ডটা কিন্তু এখানে যখন আসবে দেখা যাবে যে এই ধরনের আরেকটা রেজোনেন্স পাবো যেখানে পজিটিভ চার্জটা এখানে আসবে। এবার বন্ড হবে ডবল বন্ড N দেবো, ডবল বন্ড N, নেগেটিভ চার্জ হবে কারণ এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি, এখানে ইলেকট্রন ঘাটতি হলো, পজিটিভ চার্জটা এখানে আসবে। আবার এখান থেকে আরেকটা রেজোনেন্স পাবো, যখন এই বন্ডটা যখন এখানে আসবে তখন কিন্তু পজিটিভ চার্জটা অর্থ পজিশনে চলে যাবে, এই অর্থ পজিশন আসলো। এখন মনে কর বন্ডটা এইভাবে থাকবে, এখানে কিন্তু এখানে ডবল বন্ড আছে, N আছে পজিটিভ চার্জ, আবার ডবল বন্ড N নেগেটিভ চার্জ আছে। কারণ নাইট্রোজেন তো আসলে যেটাতে 5টা ইলেকট্রন আছে, যে মুহূর্তে তার মধ্যে একটা ইলেকট্রন অতিরিক্ত পাওয়া যাবে তখন তার মধ্যে নেগেটিভ চার্জ আসবে এবং এই যেহেতু ইলেকট্রন ছেড়ে ফেললো তখন এই পজিটিভ চার্জ যুক্ত হবে। এখান থেকে আরেকটা রেজোনেন্স পাবো, যখন এই বন্ডটা যখন এখানে আসবে তখন এই ইলেকট্রনগুলো এখানে আসবে, তখন এখানে আরেকটা রেজোনেন্স পাবো, এই ধরনের রেজোনেন্স পাবো যে বন্ডটা এইভাবে হবে, এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, নাইট্রোজেন এখানে ট্রিপল বন্ড হয়ে যাবে, এন্ড নাইট্রোজেন এখানে নিঃসঙ্গে ইলেকট্রন যুগল আসবে, এখানে পজিটিভ চার্জ। এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী 1 নম্বর রেজোনেন্স, এটা 2 নম্বর রেজোনেন্স, এটা 3 নম্বর রেজোনেন্স, এটা 4 নম্বর রেজোনেন্স, এটা 5 নম্বর রেজোনেন্স। এই যে 5টা রেজোনেন্সের মাধ্যমে
বেনজিন ডাইজোনিয়াম সল্ট সুস্থিতি লাভ করে, যার কারণে আমরা এনিলিন থেকে বেনজিন ডাইজোনিয়াম সল্টটা আমরা সাধারণত প্রস্তুত করতে পারি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এখানে যদি তাপমাত্রা যদি বেড়ে যায়, হঠাৎ মনে করে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি বললাম, সেই তাপমাত্রাটা যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, তখন দেখা যাবে যে এই বেনজিন ডাইজোনিয়াম সল্টটি কিন্তু আর সুস্থিতি অবস্থায় থাকবে না। তখন সেটা কি হবে, সেটা পানির সাথে রিয়েকশন করে ফেনল উৎপন্ন করবে, ফেনল উৎপন্ন হয়ে যাবে, প্লাস সেখানে নাইট্রোজেন হবে, প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হবে। অর্থাৎ এটা কখন হবে, যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে যায়, মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পুরোপুরি হয়ে যাবে। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে গেলেই কিন্তু এটা সাধারণত এই ধরনের রিয়েকশন হয়ে ঘটায়, অর্থাৎ ফেনল উৎপন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে মনে করে একটা রেজোনেন্স সংঘটিত হয়, 5টা রেজোনেন্সের মাধ্যমে আমরা এই সুস্থিতি সম্পর্কে একটা ধারণা দিতে পারি। কিন্তু অ্যালকাইল অ্যামিন সাধারণত এই ধরনের রেজোনেন্স দেখাতে পারে না বলে সে অ্যালকাইল ডাইজোনিয়াম লবণ সৃষ্টি হয় না। অর্থাৎ এই ধরনের রেজোনেন্স তার পক্ষে কখনো সম্ভব হয় না। যেটা ফিনাইলামিনের ক্ষেত্রে সৃষ্ট বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে যে রেজোনেন্সটা সম্ভব, সেটা কিন্তু আমরা অ্যালকাইল অ্যামিন থেকে যদি ডাইজোনিয়াম লবণ উৎপন্ন করতে চাই, সেটা উৎপন্ন করা যাবে না, কারণ তার কোনো সুস্থিতি নেই। তখন কি করবে, এই অ্যালকাইল অ্যামিনটা কিন্তু এই যে আমি সোডিয়াম নাইট্রেট কথা বললাম, এই সোডিয়াম নাইট্রেট এবং HCl 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এদের থেকে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হবে। এই নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সরাসরি এটা অ্যালকোহলে পরিণত হয়ে যায়। অর্থাৎ অ্যালকোহলে যখন পরিণত হয়ে যাবে, অ্যালকোহলে পরিণত হয়ে যায়, অর্থাৎ অ্যালকোহল প্লাস এখানে মনে করো এখানে HO আছে, HONO, তখন মনে করো ওয়েস্টটা এখানে চলে যাবে, নাইট্রোজেন এভাবে হবে এবং সেখানে পানির মলিকুল আমরা পাবো। যে শিক্ষার্থীরা এভাবে যৌগে পরিণত হয়ে যাওয়ার কারণে সাধারণত এলিফেটিক অ্যামিন ডাইজোনিয়াম লবণ সৃষ্টি করে না, অর্থাৎ এরমেটিক অ্যামিন ডাইজোনিয়াম লবণ সৃষ্টি করে। এখন আমি এই বেনজিন ডাইজোনিয়াম সল্ট থেকে বিভিন্ন যৌগ কিভাবে প্রস্তুত করা হয় সে সম্পর্কে একটু ধারণা দেব। যে আমরা সাধারণত বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বিভিন্ন যৌগ বলতে আমরা ফেনল প্রস্তুত করতে পারি। কিছুক্ষণ আগে দেখালাম যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা এই যে একটা ডাইজোনিয়াম লবণ, এই ডাইজোনিয়াম লবণ থেকে আমরা কিভাবে ফেনল প্রস্তুত করব, মনে করেন আমরা কিভাবে ফেনল প্রস্তুত করব, সরাসরি আমরা প্রস্তুত করতে পারি। এটা থেকে আমরা কিভাবে বেনজিন প্রস্তুত করব, সেটাও মোটামুটি আমরা সরাসরি প্রস্তুত করতে পারি। এটা থেকে কিভাবে আমরা মনে করি ক্লোরোবেনজিন প্রস্তুত করব, ক্লোরোবেনজিন আমরা প্রস্তুত করতে পারি। এখান থেকে অবশ্যই আমরা কার্বক্সিলিক অ্যাসিড সরাসরি প্রস্তুত করতে পারবো না, এটা থেকে আমরা সায়ানোবেনজিন প্রস্তুত করে আমরা সেখান থেকে সাধারণত কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করতে পারবো, বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড এই রকমের কম্পাউন্ড প্রস্তুতি আসে পরীক্ষায়। এবং সেখান থেকে আমরা সাধারণত এনিলিনও প্রস্তুত করতে পারি, এটা ফেনল বলছিলাম আমি, আমরা সেখান থেকে এনিলিনও প্রস্তুত করতে পারি, বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে এনিলিন প্রস্তুত করতে পারি। আবার এই যে এনিলিন উৎপন্ন হবে, সেই এনিলিন থেকে সাধারণত আমরা ডাইজোকরণ বিক্রিয়ার মাধ্যমে ডাইজো লবণ উৎপন্ন করতে পারি। এবং এখানে থেকে সাধারণত আমরা যদি মনে করি প্যারাহাইড্রোক্সি এজোবেনজিন উৎপন্ন করতে পারি, আবার প্যারা এমিনো এজোবেনজিন উৎপন্ন করতে পারি। যে শিক্ষার্থী কথা এই দুটি আমি দেখাই, এটার মধ্যে যখন তুমি পানি মিক্স করবে এবং 10 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করবে, তখন সেখানে তুমি ফেনল পাবে, প্লাস নাইট্রোজেন পাবে, প্লাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পাবে। আবার এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে সাধারণত বেনজিন পাওয়া যাবে যদি সেখানে হাইড্রোফসফরাস অ্যাসিড এবং হাইড্রোলাইসিস করো, তখন সেখানে তুমি বেনজিন পাবে, প্লাস ফসফরাস অ্যাসিড পাবে, H3PO3 পাবে, প্লাস নাইট্রোজেন গ্যাস বের হবে, প্লাস এখান থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বেরিয়ে যাবে, অর্থাৎ রিয়েকশনটা সমাপ্ত হয়ে গেছে অলরেডি। আবার ক্লোরোবেনজিন তুমি কিভাবে পাবে, যেমন স্যান্ডমিয়ার রিয়েকশন, একটা রিয়েকশনের নাম আছে স্যান্ডমিয়ার রিয়েকশন, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করবে, তখন সেখানে ক্লোরোবেনজিন এবং সেখানে নাইট্রোজেন গ্যাস পাবে। ঠিক সায়ানোবেনজিন উৎপন্ন করা এক ধরনের স্যান্ডমিয়ার রিয়েকশন, অর্থাৎ সেটা হচ্ছে কিপ্রাস সায়ানাইড, এবং সেখানে হাইড্রোজেন সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড দেবে। পটাশিয়াম সায়ানাইড দেওয়ার পরে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন উত্তপ্ত করবে, তখন সেখানে সায়ানোবেনজিন পাবে। আর সায়ানোবেনজিনকে যখন তুমি হাইড্রোলাইজ করবে অ্যাসিডের উপস্থিতিতে, তখন সেখানে তুমি অ্যাসিড, জৈব অ্যাসিড পাবে এবং অ্যামোনিয়া পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে যদি তুমি বিজারণ করবে জিঙ্ক এবং HCl দ্বারা যখন বিজারণ করবে, তখন সেখানে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে। সেরকম 6 মলিকুল জাইমান হাইড্রোজেন যদি নাও, সেখানে দেখবে এনিলিন পাওয়া যাবে, প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড পাওয়া যাবে।
অ্যামোনিয়া ক্লোরাইড পাওয়া যাবে। এই বিক্রিয়াগুলো সাধারণত 1টা 2টা 3টা 4টা 5টা এই বিক্রিয়াগুলো দেখালাম। আবার এখানে অ্যানিলিন যদি আমরা যুক্ত করি, দুইটা অ্যানিলিনকে যদি একত্রিত করি, এটাকে যদি জারণ করি, মনে করি 2 মলিকুল আমি অ্যানিলিন নিলাম, 2 মলিকুল অ্যানিলিনকে যদি আমি জারণ করি, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যাসিডিক বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তখন সেখানে অবশ্যই জাইমানোক্সিন উৎপন্ন হবে। এই জাইমানোক্সিন কি করবে? এজোবেনজিন গঠন করবে, এজোবেনজিন গঠন করবে, এই ধরনের একটা যৌগ গঠন করবে যেটার নাম হচ্ছে এজোবেনজিন। প্লাস সেখান থেকে 2টা হাইড্রোজেন, এই দুই প্রান্ত থেকে 2টা হাইড্রোজেন, মনে করি এখান থেকে 2টা হাইড্রোজেন আর একটা অন্য থেকে 2টা হাইড্রোজেন, মোট 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 2 মলিকুল পানি উৎপন্ন করবে। এছাড়া এই 6টা রিয়েকশন দেখালাম, এগুলো মানে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কিভাবে ফেনল পাবো, কিভাবে বেনজিন পাবো, এগুলো বর্ণনা সহ করতে হবে। অর্থাৎ যদি বেনজিন ডাইজোনিয়াম সল্টকে আদ্র বিশ্লেষণ করে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তখন সেখানে ফেনল পাওয়া যাবে। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি হাইপোফসফরাস অ্যাসিড এবং যদি পানি মিশ্রিত করা হয়, তখন সেখানে বেনজিন পাওয়া যাবে। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি কিপ্রাস ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে, তখন সেখানে ক্লোরোবেনজিন পাবে। এবং এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি কিপ্রাস সায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইড সহ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে, সেখানে সায়ানোবেনজিন পাবে। এবং এই সায়ানোবেনজিন আর ক্লোরোবেনজিন উৎপন্ন করার পদ্ধতিকে সাধারণত আমরা বলে থাকি স্যানমিয়া রিঅ্যাকশন। আর এই সায়ানোবেনজিনকে যখন অ্যাসিডের উপস্থিতি হাইড্রোলাইজ করবে, তখন সেখানে বেনজিক অ্যাসিড পাবে। আবার মনে করো এটাকে যদি বিজান করে জিঙ্ক এবং HCl দ্বারা বিজান করবে, তখন সেখানে অ্যানিলিন পাবে। এবং এই 2 মলিকুল অ্যানিলিনকে যদি আমরা অম্লীয় পটাশিয়াম ডাইক্লোরাইড বা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা যদি জারিত করি, তখন সেখানে আমরা এজোবেনজিন পাবো। এরপর বেনজিন ডাইজোনিয়াম সল্টের শনাক্তকরণ, কিভাবে বেনজিন ডাইজোনিয়াম সল্ট শনাক্ত করতে হয় সে সম্পর্কে একটু ধারণা দেব। যে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড সাধারণত আমরা শনাক্ত কি দিয়ে করি? বিশেষ করে 2টা কম্পাউন্ড দিয়ে আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড শনাক্ত করে থাকি। একটা হচ্ছে ফেনল দিয়ে, ফেনল দিলে কিন্তু ফেনল হচ্ছে একটা অ্যাসিড যৌগ, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে ক্ষারীয় করার জন্য। আবার এই বেনজিন ডাইজোনিয়াম সল্টের মধ্যে তুমি মনে করো অ্যানিলিন দাও, বেনজিন ডাইজোনিয়াম সল্টের মধ্যে যদি অ্যানিলিন দাও, তখন সেখানে অ্যানিলিন হচ্ছে একটা ক্ষারীয় যৌগ, সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিতে হয়। তখন এখানে কমলা বর্ণের প্যারাহাইড্রোক্সি এজোবেনজিন পাবে, কমলা বর্ণের প্যারাহাইড্রোক্সি এজোবেনজিন পাবে, এই ধরনের কম্পাউন্ড পাবে, এই ধরনের কম্পাউন্ড পাওয়া যাবে। প্লাস কি হবে? সেখানে HCl পাবে। এটা অরেঞ্জ কালারের মনে করো সলিউশন তৈরি হবে, আর এখানে ইয়েলো কালারের সলিউশন তৈরি হবে, অর্থাৎ প্যারাঅ্যামিনো এজোবেনজিন পাবে, প্যারাঅ্যামিনো এজোবেনজিন পাওয়া যাবে। এটা হচ্ছে হলুদ বর্ণের প্রিসিপিটেট করবে প্লাস HCl। অর্থাৎ আমরা যদি বেনজিন ডাইজোনিয়াম সল্ট যদি শনাক্ত করতে চাই, সেখানে 2-4 ফোঁটা যদি আমরা ফেনল মিশ্রিত করি এবং 1 ফোঁটা যদি সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করা হয়, তখন যদি অরেঞ্জ কালারের যদি প্রিসিপিটেট করে বা সলিউশন তৈরি হয়, তখন মনে করবো সেখানে বেনজিন ডাইজোনিয়াম সল্ট আছে। আর যদি অ্যানিলিন দেওয়া হয়, কয়েক ফোঁটা অ্যানিলিন দিয়ে সেখানে যদি 1 ফোঁটা যদি HCl দেওয়া হয়, তখন যদি এটা ইয়েলো কালারের যদি প্রিসিপিটেট বা সলিউশন তৈরি হয়, তখন মনে করবো সেখানে অ্যানিলিন বেনজিন ডাইজোনিয়াম সল্ট আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আজকে আমি আলোচনা করলাম এসিটামাইড এবং ডাইজোনিয়াম লবণের সম্পর্কে আলোচনা করলাম। এসিটামাইডের মধ্যে আমি কি আলোচনা করলাম? এসিটামাইডের সংজ্ঞাটা দিলাম, এসিটামাইড যে অম্ল ক্যাটাগরি সেটা সম্পর্কে ধারণা দিলাম, এবং এসিটামাইডের প্রস্তুতি দেখালাম। তারপর এসিটামাইডের শনাক্তকরণ দেখালাম, তার বেনজিন ডাইজোনিয়াম সল্টটা প্রস্তুতি দেখালাম, তার বেনজিন ডাইজোনিয়াম সল্টের মেকানিজম দেখালাম। বেনজিন ডাইজোনিয়াম সল্ট যে মনে কর বিশেষ করে অ্যারোমেটিক কম্পাউন্ড সৃষ্টি করে, কিন্তু অ্যালিফেটিক কম্পাউন্ড কেন সৃষ্টি করে না সে সম্পর্কে ধারণা দিলাম। তারপর এই বেনজিন ডাইজোনিয়াম সল্টের বিভিন্ন রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা করলাম। যে শিক্ষার্থী, এগুলোর আলোকে আমি একটা বাসার কাজ দিচ্ছি। বাসার কাজ আজকে তোমাদের সাথে আমার ক্লাস, অনলাইন ক্লাস হচ্ছে 95তম অনলাইন ক্লাস, 95তম অনলাইন ক্লাস। কাজের উদ্দীপক নম্বর হবে 95, উদ্দীপক নং 95। এবং সেখানে আমি কয়েকটা কম্পাউন্ড লিখতেছি, যে একটা দিলাম RNH2, আরেকটা কম্পাউন্ড দিলাম মনে করো অ্যানিলিন, আরেকটা কম্পাউন্ড দিলাম 3 নম্বরে দিলাম মনে করো বেনজিন ডাইজোনিয়াম সল্ট। এই 3টা কম্পাউন্ড দিলাম। এদের আলোকে আমি কিছু প্রশ্ন দিচ্ছি, প্রশ্নগুলো মনে করো উত্তর সলভ করবে। দিয়ে আমি দিচ্ছি ডাইজোকরণ বিক্রিয়া কি, ডাইজোকরণ বিক্রিয়া কি। দিয়ে আমি দিচ্ছি যে মনে করো
ইথানোইক অ্যাসিড থেকে ইথানোইক অ্যাসিড হতে কিভাবে অ্যাসিটামাইড পাবে, অ্যাসিটামাইড পাওয়া যায়। সমীকরণ সহ লিখতে হবে। গ দিয়েছি উদ্দীপকে এক 2 নং যৌগটি 2 নং যৌগ ডাইজোনিয়াম লবণ প্রস্তুত করলেও 1 নং যৌগ তা করে না কেন, ব্যাখ্যা করবে। দিয়ে আমি দিচ্ছি উদ্দীপকে 3 নং যৌগ হতে ফেনল মনে করো যৌগ থেকে ফেনল কমা দিলাম, তারপর দিচ্ছি বেঞ্জিন 3 নম্বর হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড কমা বেঞ্জয়িক অ্যাসিড ও প্যারা হাইড্রক্সি এজোবেঞ্জিন প্রস্তুতি সমীকরণ সহ বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, যে ডাইজোকরণ বিক্রিয়া কি 1 নম্বর, ইথানোইক অ্যাসিড হতে কিভাবে অ্যাসিটামাইড পাবে 2 নম্বর, উদ্দীপকের 2 নং যৌগ ডাইজোনিয়াম লবণ প্রস্তুত করলেও 1 নং যৌগ তা করে না কেন, ব্যাখ্যা করো 3 নম্বর, এবং উদ্দীপকের 3 নং যৌগ হতে ফেনল, বেঞ্জিন, বেঞ্জয়িক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি এজোবেঞ্জিন প্রস্তুতি সমীকরণ সহ বিশ্লেষণ করে 4 নম্বর। যে শিক্ষার্থী, এটা একটা ইম্পর্টেন্ট আসল উদ্দীপক। এটা তোমাদের মনে করো পরীক্ষার শিকনফল 16 নম্বর শিকনফলে আছে, কাজে এটা ভালো করে দেখবে। তোমরা পরীক্ষার্থীরা যারা আসো তোমরা সবাই এই প্রশ্নটা কিন্তু সলভ করবে। যে শিক্ষার্থী, তাহলে আজকে এতটুকু থাকুক। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং ভালোই থেকো। সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে। এই সময় কিন্তু কেউ ঘর থেকে বের হবে না, ঘরে অবস্থান করে ভালোভাবে পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।